বিদেশের কোন রাষ্ট্রের পক্ষে দেশের কোন আলেম দালালি করে নাই। 5টি টাকা বর্ডার ফাঁস করে কোন আলেম এই দেশ থেকে চালান করে নাই। তারপরে তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে, তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বৎসর দিনের বুট রাত্রে করে দেশের সম্পদকে লুণ্ঠন করেছ। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছে, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে জবাই করে হত্যা তোমরাই করেছ। দেশকে তোমরা তলাবিহীন জুড়িতে পরিণত করে গিয়ে এখন মুদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। আমরা মরে যাই নাই। এই ষড়যন্ত্র কোনোদিন বরদাস্ত করা হবে না। দেশ আমার, আমার দেশ বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশ 54 বৎসরে বহুত কিছু দেখেছি। স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। দেখছেন না আপনারা? জি, সবকিছু দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলন করেছেন মুসলমান ছাত্রছাত্রীরা। বাচ্চাকে নিয়ে গেছে কোলে উঠে তার মা। মেয়ে আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. বুজুর্গানে মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, সময় খুব কম, এই জন্য খুব অল্প সময়ের ভিতরে 2-4টা কথা বলবো। একটা জিনিস, একটা কথা আমাদের সমাজে খুবই প্রচলন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এ কথা জীবনও শুনেন নাই বোধহয়। আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি? আপনারা জিন্দা আছেন? সবাই জিন্দা? মুর্দা নাই তো কেউ? আমার সামনে যারা বসা আছেন আপনারা পুরুষ তো? মায়া লোক লেডিস তো কেউ নাই? তাইলে জিন্দা যে আছেন আর মানুষ যে পুরুষ আপনার, এটা আমার একটু জানায়েন। কথা বোঝাইতে পারি নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা শুনেন নাই কোনোদিন? শুনছেন? বর্তমানে আমাদের দেশের যারা বড় বড় বুদ্ধিজীবী টকশো করেন, টকশোতে বসে বলেন শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির প্রাণ। এখন আমি আপনাদেরকে রাগ করবেন না তো কেউ? উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া দেশের বিচারপতি হইছে, বর্ডার ফাঁসের সময় ধরা পড়ছে 70 লাখ। এই শিক্ষা জাতির মেরুদণ্ড? যারা কথা না কইবে এরা কাওয়াকাদের দলের লোক। এই শিক্ষা জাতির মেরুদণ্ড? উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ইউনিভার্সিটি পাস করে, পিএইচডি করে, বিসিএস ক্যাডার, এরপরে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছেন। এই শিক্ষা জাতির মেরুদণ্ড? হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং, তারা হাড্ডিমা টিম টিম। আচ্ছা, আপনাদের এলাকায় যেটা ডিম পারে এটা বাচ্চা হয়? হ্যাঁ, মানে যেটা ডিম পারে এটা শিং ওঠে, আর যেটা শিং ওঠে এটা ডিম পারে। এই যে কথাটা, কবিতাটা, এটা কি মিথ্যা না সত্য? এই মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে?
আমাদের দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম, ক্লাস টাইমে শুরু, ক্লাস শেষ, বিদায়। এরপর কি ফেসবুক দেখলো, মোবাইল নিয়ে বসে রইল, পার্কে গেল, সিনেমা হলে গেল, কোথায় কি করলো এইটা দেখার দায়িত্ব কোনো শিক্ষকের নাই। জি, আপনাদের এখানে কিন্ডারগার্টেন আছে না, কেজি, নতুন কুড়ি বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, রাত্রে এসার পরও ক্লাস হয়, মাগরিবের পরও তো হই, ফজরের আগে। যে খুব ভালো করে মনে রাখবেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, রাত্রেও ছুটি নেই, শেষ ছাত্র ক্লাস, ঘুমাইলেও উস্তাদ সাথে আছে। জি, প্রস্রাব পায়খানা করতে গেলেও উস্তাদকে বলে যেতে হয়। বলেন, এক মাদ্রাসায় গেলাম, যে সকাল 9টা 9:30টার দিকে গাড়ির থেকে নাইমা দেখি সুন্দর পুষ্করী, সুন্দর গাটলা, গাটলার উপরে একজন শিক্ষক বেত নিয়ে খাড়া, ছাত্ররা গোসল করতে নামছে। আমি শিক্ষকরা ডেকে আনলাম, জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বাবা আপনি? বলে, হুজুর আমি হেফজখানার শিক্ষক। গোসল করতেছে তারা কারা? বলে, হেফজখানার ছাত্র। তো তারা গোসল করতেছে, আপনি এখানে বেত নিয়ে কি করেন? বলে, হুজুর এই 15 মিনিট টাইম তো, না হলে যদি আমি না থাকি ছাত্ররা এখানে একজন আরেকজনকে পানি ছিটা দিবে, একটা ধাক্কা দিবে, এই জন্য আমি এখানে খারাপ থাকিয়া গোসল করে নিতেছি। আর একটা প্রতিষ্ঠান বাইর করেন গোটা পৃথিবীতে, বাংলাদেশ না, আছে আছে 24 ঘন্টা, রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, ছুটির দিনেও ছুটি নাই, 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, তার নাম কওমি মাদ্রাসা। ঠিক কিনা বলেন? 2 নম্বর, কওমি মাদ্রাসা। আপনারা বলেন তো দেখি, কত বছর বয়স হইলে, আর আপনাদের এলাকায় যে ওই কিন্ডারগার্টেন আছে, কেজি আছে, এখানে যদি আপনার বাচ্চাটারে ভর্তি করেন, আমাদের ঢাকা শহরে দেখছি ছোট বাচ্চা ভর্তি করছে, স্কুলে নিয়ে যাইতেছে, কোলে বাচ্চা মার কোলে ঘুমাই গেছে, এরকম ছোট বাচ্চা নিয়ে স্কুলে ভর্তি করছে, খুব শখ, তাড়াতাড়ি পড়াইতো। এই শখের বাচ্চাটাকে স্কুলে দেওয়ার পরে যে স্কুলে ভর্তি করছেন, সেই স্কুলের একজন মাস্টারকে যদি যায় বলেন, স্যার আমার বাচ্চাটা খুব শখ, তার মারও শখ, একটু ভালো শিক্ষা দেওয়ার জন্যে আপনি যদি আধাটা ঘন্টা আমার বাচ্চাটার একটু আলাদা করে দেখাইতেন, ABCD ক খ গ ঘ সরে অ সরাইয়া 1 2 3 এগুলি যদি একটু দেখাইতেন। কারণ বাসায় গেলে স্যার আমরা যতই বলি বই নিয়ে বসে না, আমরাও যতই বলি পড়াইতে পারি না, হ্যাঁ মোবাইল নিয়ে বসে থাকে। তো স্যার আপনি যদি একটু আধা ঘন্টা সময় দিতেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরকম কোনো বাচ্চার দায়িত্ব যদি কোনো শিক্ষকরে দেওয়া হয়, প্রাইভেট টিউশন ফি লাগবে না তো? লাগবে। একমাত্র আমার কওমি মাদ্রাসা সন্ধ্যার পরেও ক্লাস করে, এশার পরেও ক্লাস করে, রাত্রে ছাত্রর সাথে থাকে, ফজরের আগেও ক্লাস করে, 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে খাটনি দেয়, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে? 3 নম্বর, আমাদের কওমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে রিটায়ার করে বলেন? আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার করছেন কয় বছরে? জি, হাফিজ জি হুজুর কয় বছর বয়সে রিটায়ার করছিলেন? যে শাইখুল হাদিস আল্লামা ইজ্জুল হক সব কয় বছর বয়সে রিটায়ার করছে? নূর হোসেন কাসিমি সব কয় বছর বয়সে রিটায়ার করছে? রিটায়ার্ড পেনশন নাই কওমি মাদ্রাসায়, মৃত্যুর আগ পর্যন্ত সার্ভিস। জি, মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসায় মানুষ গড়ার কারিগর হিসাবে একমাত্র কওমি মাদ্রাসার হুজুররাই সার্ভিস দেয়। 4 নম্বর, আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়, কালকে হুজুরদের বলবেন যে ইতানের নাম ওয়াজ, ওখান থেকে মৌলবী ধরে আনলা, এই 100 বার কয়েন আগামীতে যেন দাওয়াত না দেয়, কারণ দাওয়াত নিয়ে বড় বিপদে আছি।
আমার কওমি মাদ্রাসা, আমাদের দেশের বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বড় বড় উচ্চশিক্ষিত ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যখন এন্তেকাল করে তখন আপনারাও রেডি টেলিভিশনে দেখেন, আমরাও দেখি, এমক লিডার এন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, দ্বিতীয় জানাজা বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে, তারপরে তার লাশ হেলিকপ্টারে অথবা অ্যাম্বুলেন্স যুগে নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে তিনি যে স্কুলে প্রথম লেখাপড়া করেছিলেন সেই স্কুলের মাঠে তার 3 নম্বর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঠিক না বলেন? এবার আমার কওমি মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম দ্বীনের খেদমতে, কোরআনের খেদমতে, ছাত্রদের পেছনে মেহনত করে এলমে দ্বীনের খেদমতে আজীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত খেদমত করেছেন, কিন্তু মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দাফন করেছেন। আল্লাহ মাহমুদ শফি সাহেবরে কই দাফন করছে? মুফতি আমিনী সাহেবরে, শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব। হ্যাঁ, গোটা বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর দেওবন্দি আলেম হজরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় দাফন হয়েছে, মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে, মুফতি কেফায়তুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে, শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়, হাফিজি হুজুর মাদ্রাসায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদ্রাসায়, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল মাদ্রাসায়। সমস্ত উলামায়ে কেরাম মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শেষ একটা কথা আপনাদের সামনে বলতে চাই। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহির নাম শুনছেন? হাফিজি হুজুর 1981 সনে বটগাছ মার্কা দাঁড়াইছিলেন। কি মার্কা? তা আমার একজনে জিজ্ঞেস করছে, হুজুর হাফিজি হুজুর বলে আল্লাহর ওলি? আমি বললাম যে হ্যাঁ, হাফিজি হুজুর আল্লাহর ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এত বড় আল্লাহর ওলি যদি হয়ে থাকে তাহলে উনি মার্কাটা যে পাইল, গাছটার মধ্যে তো শয়তান থাকে। তাই আমি বললাম যে শয়তান যদি কাহার উপর আসর করে ডাক্তারের কাছে যায়? কার কাছে যায়? যে শয়তান কাহার উপরে আসর করলে হে যাই দৌড়ে হুজুরের কাছে। ঠিক না বেটি? তাহলে হুজুরদের সবচাইতে বড় হুজুর হাফিজি হুজুর বট গাছ মার্কা পাইছে, যেই গাছের মধ্যে শয়তান থাকে। হাফিজি হুজুর প্রেসিডেন্ট হইলে বাংলাদেশের কোনো গাছে শয়তান আর রাখা হবে না। হাফিজি হুজুর বট গাছ মার্কা দাঁড়াইছে, হুজুরের নির্বাচনী জনসভা, সর্বশেষ জনসভা। এরপরই রাত্রে 12টার থেকে নির্বাচনী প্রচার অভিযান শেষ বাইতুল মুকাররম দক্ষিণ গেটে। তা আমি তখন ব্রহ্মবাড়ি মাদ্রাসার ছাত্র, আসলাম আমার সাথে 10-12 জন ছাত্রকে নিয়ে চিটাগাং মেইলে ঢাকা এসে নামলাম। তো রাস্তায় পেপার দেখলাম, পেপারের মধ্যে ইত্তেফাক পত্রিকায় 83 জন প্রার্থী ছিল। এক একজন প্রার্থীর বক্তব্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 3.5 টাকা কেন হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। আরেকজনের বক্তৃতায় বলছেন আটার কেজি কেন হবে 2.5 টাকা? আমি নির্বাচিত হইলে আটা হবে 2 টাকা কেজি। আরেকজনে বলছেন তেল, আরেকজনে বলছে পেঁয়াজ। এরকম এক একজন এক একটা জিনিসের নাম ধইরা বক্তব্য দিছে। ইত্তেফাক পত্রিকার ফার্স্ট পৃষ্ঠায় প্রত্যেক প্রার্থীর বক্তব্য আসছে। আমরা তখন একজন আরেকজন কইতেছে, হায়রে হাফিজ হুজুর তো পেপার পত্রিকা পড়ে না রে, রে আজকের পেপারটা যদি হাফিজ হুজুর পড়তো, অথবা শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব, তারা যদি পেপারটা পড়ে হুজুরে যদি একটা নোট করে দিত যে কইছে চাউল খাওয়াইব 2.5 টাকা, হুজুর যদি আর 8 আনা কমায় কইতো, তাইলে মানুষ হুজুরের বুটটা দিল হইলে আজকের বক্তৃতায় হুজুরের তেল, পেঁয়াজ, লবণ এইগুলি বলা দরকার ছিল রে। এইসব কইতে কইতে আমরা বাইতুল মুকাররম আইসা জুমার নামাজ পড়ছি। জুমার নামাজ পড়ে করে একদম প্রখর রৌদ্রের ভিতরে স্টেজের সামনে যায় জুতাগুলি নিচে দিয়ে এখানে বসছি। আর মানুষ সারা ঢাকার আশেপাশের চতুর্দিক থেকে লোকজন গেছে। বিশাল বড় বট গাছ মাটির নিচ থেকে উড়াইয়া টাকের উপর করে লইয়া মিছিলে চলে গেছে। ঢাকার দক্ষিণ বাইতুল মুকাররম দক্ষিণ গেট থেকে একবার নবাবপুর পর্যন্ত খালি বট গাছ আর মানুষই দেখা যায়। তো ওই জায়গার মধ্যে একজনের পর একজন বক্তব্য দিতেছে। বড় বড় লিডাররা সর্বশেষ ঘোষকে ঘোষণা করছেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। সাংবাদিক, ফটো সাংবাদিক কলম টলম লইয়া, ক্যামেরা লইয়া সব যে হুমড়ি খেয়ে পড়ছে আজকে জাতির উদ্দেশ্যে হাফিজ হুজুর কি বলেন। 45 দিনের রাজনীতিতে হাফিজ হুজুর আমেরিকাকে পর্যন্ত কাঁপাইয়া দিছিলেন। আমেরিকার রাষ্ট্রদূত পেক কাদা বাঙ্গিয়া কামরাঙ্গি চলে যায় দৌড়াইতো। হাফিজ হুজুর কি বলে, কথা বুঝেন নাই কারবার?
সাংবাদিক টাংবাদিক সব কলম ধরছে, ক্যামেরা ধরছে, হাফিজ জি আজকে কি বলে, আর আমরা তারা নিচে বসা একজন আরেকজন বলতেছি দোয়া করো। হুজুর উঠতে যদি চাউল তেল পেঁয়াজ লবণের কথাটা কইলে তো রে, যেই মানুষ ছিল আজকে এ খালি জিনিসপত্রের দরটা হুজুর কইলেলি মানুষের বুটটা আর দেয়ালে আর ফিরল নইলে, এরকম আমরা নিচে বসে বসে একজন আরেকজনের সঙ্গে বলতেছি। হাফিজ হুজুর মাইকের সামনে দাঁড়াই সর্বপ্রথম বলতেছেন, ও আমার জাতি, আমি মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আজকে বাংলাদেশ একবার আমরা স্বাধীন করেছি 1947 সনে, শান্তি পাই নাই। 1971 আবার অস্ত্র ধারণ করে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিন্তু আজকে 10-11 বৎসরেও শান্তি আসে নাই। আমি মোহাম্মদুল্লাহকে যদি আল্লাহ পাক প্রেসিডেন্ট পদের জন্য কবুল করেন, আমি এ দেশ জাতির শান্তির জন্যে 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব। হাই হাই, আমরা একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়ে কিরি, পেঁয়াজ গেল কো, লবণ কই গেল, চাউল কোথায় গেল? আমরা ভাবছি কি আর হাফিজজি কই কি? আজকে যখন বুয়েটে আবরারের মতো সোনার ছেলেকে যখন কুবায় হত্যা করা হয়, তখন মনে হয় হাফিজজির মন্ত্র কি ছিল। যদি 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করে ইসলামী শিক্ষা যদি বাধ্যতামূলক করা হতো, খুদার কসম করে বলতে চাই, আবরারের মতো সোনার ছেলে হত্যা হতো না, ঐশের মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসারের ঘরে জন্ম হতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আজকে যদি একজন উচ্চ শিক্ষিত ডক্টর, উচ্চ শিক্ষিত একজন বিসিএস ক্যাডারকে যদি জিজ্ঞেস করেন, বাবা তোমার শিক্ষাটা কোথায় থেকে শুরু হয়েছে বলো তো দেখি, সে অনেক চিন্তা ভাবনা করে বলবে, শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীনের পরে সর্বপ্রথম এই দেশে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে আমাদের শিক্ষার সূচনা করেছেন। আরেকজন বলবে না 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 বাংলা একাডেমির থেকে শুরু। আরেকজন বলবে না, কুদরতে খুদা শিক্ষা কমিশন থেকে আমাদের শিক্ষা আসছে। আপনি আমাকে জিজ্ঞেস করেন, একজন আলেমকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে, আমরা বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে বসা 40 বছর বয়সে একটা অক্ষর কোথাও পড়েন নাই। জিবরাইল আমিন এসে সর্বপ্রথম শব্দ বলছেন ইকরা, পড়ুন। হুজুর বলছেন মা নাবি কারিগিন, আমি তো পড়া জানি না, 40 বছর পর্যন্ত একটা অক্ষর আমি কোথাও পড়িনি, আমি তো পড়ার মানুষ না, তুমি আমার কি করতেছো, পড়ুন। জিবরাইল আমিন আপনি হুজুরে চাপ দিয়ে ধরছে দুইরা, তারপর বলছেন ইকরা, পড়ুন। তার কারণ হইল আপনি বিশ্ব জগতের শিক্ষক, আপনি বিশ্ব জগতের শিক্ষক, সুতরাং পড়তেই হবে আপনাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বের হয়ে আসছেন, আইসা সর্বপ্রথম যে নুরানি মক্তব কায়েম করেছেন সেটার নাম দারে আরকাম। এই নুরানি মক্তবের সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। কেমন ছাত্রটা, কেমন ছাত্র? রাষ্ট্র চালাই নাই তো, রাষ্ট্রপ্রধান ছিল বাবা। কেমন রাষ্ট্রপ্রধান? রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কাপড়ের গাঠটিটা মাথায় লইয়া বাজারে যাইতেছে কাপড় বিক্রি করতে। কয়েকজন লোক হযরত উমর ইবনে খাত্তাব এসে দেখে কইতেছে, উমর এর লাগিয়ে কইছিলাম ঠান্ডা মিয়ারে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিও না। উমর কি হইছে? কদর কি এর রাষ্ট্র চালাইব, উনি কাপড় বিক্রি করতে বাজারে যায়। তো হযরত উমর ইবনে খাত্তাব দৌড়ে যায় রাস্তার মধ্যে উইকেট দিয়ে খাড়াইছে, খাড়াইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কই যান? কয় বাবা বাজারে কাপড় বিক্রি না করলে 2 পয়সা যদি আমদানি মানে রুজি রোজগার না করি তো সংসার চলবে কি দিয়া? আর আমরা দেশ ওই কারের জন্য গ্রেফতার করতে গেছে, যাওয়ার পরে লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। আর আমরা একটা মৌলবীরে কেমনে কেমনে জানি মিছিল নিয়ে এমপি বানাইছেন, হ্যাঁ মৌলবীরে গ্রেফতার করতে গিয়া পাইছে 30 লাখ গড়ের ভিতরে বালিশের নিচে। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বাজারে যাইয়া যদি কাপড় বিক্রি করেন রাষ্ট্র কি করে চলবে? আসেন আসেন আসেন। কাপড়ের গাঠটি হযরত উমরের মাথায় লইয়া তারপরে গেছে যাইয়া উমর মজলিসে শুরাকে ডাইখা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের জন্য বাতা নির্ধারণ করেছেন। দৈনিক প্রতি ওয়াক্তে যতটুক আটা, যতটুক তেল, যতটুক সুজি, যতটুক
মানে পেঁয়াজ, যতটুক লবণ, যতটুক চিনি দরকার এতটুক বাইতুল মাল থেকে দেওয়া হবে। হযরত আবু বকর সিদ্দিক বাইতুল মাল থেকে প্রতি ওয়াক্তে যতটুক লাগবে নিয়ে যায়। হঠাৎ করে একদিন ঘরে যায় গেছে, যাইয়া দেখে বাবা শাহী হালুয়া দস্তরখানের মধ্যে দিছে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, বাইতুল মাল থেকে যে বাধা দেওয়া হয় এই বাধাতে তো শাহী হালুয়ার কোনো বাজেট নাই, তোমরা এটা কোত্থেকে পাইলা? আমরা তো খাওয়ার পরে জিগাইতাম, বেগম কোত্থেকে আনলা? খায়া যখন মজা লাগছে, খুব মজা করে খাইয়া এরপরে যখন খাতির জমা আলাপ আলোচনা করতেছি, পাঞ্চা পাইতেছি, তখন জিগাইলাম হইলে বেগম খাটানা জাসকা খাইলাম কোত্থেকে পাইলা? কথা বুঝেন নাই? হযরত আবু বকর সিদ্দিক হাত গোঠাইয়া তারপরে ঘরের লোকজনকে জিজ্ঞেস করছেন, তোমরা এই শাহী হালুয়া কোথা থেকে ব্যবস্থা করলা? তখন ঘরের থেকে সবাই বলতেছে, আমিরুল মুমিনিন, মানুষের জীবনে একটা মনের চাহিদা আছে, আমাদেরও তো একটা মনের চাহিদা আছে, ভালো কিছু খাইবার মনে আমাদের চাই না? তো আমরা তখন আপনাকে যদি বলি তাহলে আপনি তো পেরেশানি বুক করবেন, আপনি পাইবেন কোথায়? এই জন্য আমরা প্রত্যেক দিন যেই আটা যেই চাউল আমাদের ঘরে বাইতুল মাল থেকে আসে, এখান থেকে আমরা কিছু মুষ্টি রাখছি, মুষ্টি এক মুঠ করে রাইখা যেটা হয়েছে এটা বিক্রি করে তারপরে এর দিয়ে সুজি আনছি, চিনি আনছি, কিশমিশ আনছি, এগুলো এই না তারপরে হালুয়া পাকাইছি। হযরত আবু বকর সিদ্দিক খানা না খাইয়া উইটা দৌড়াইয়া বাইতুল মালের যিনি ম্যানেজার, যিনি দায়িত্বে, তাকে যায় বলছেন, আগামী অক্টোবর থেকে আমার ঘরের যে বরাদ্দ তার মধ্যে এক মুষ্টি করে কম দিবা। কোন কলেজের ছাত্র? হ্যাঁ, जो नाते खुद रा परो दूसरों का हादी बन गया, क्या वो नजर थे जो मर्दों को मसीहा कर दिया। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন দেখলেন একটা বিধবা নারী, একদম জয়ী বৃদ্ধ, তার ঘরে কোনো কাজকর্ম করার লোক নাই, তাকে সহযোগিতা করার কেউ নাই। তো হযরত ওমর এটা দেখা খবরটা পায়া হযরত ওমর মনে মনে ভাবছে, এই মহিলার পানিটা যদি আমি ব্যবস্থা করে দেই, অর্থাৎ কুয়ার থেকে সেটাই না পানি উঠাবার মতো শক্তি নেই, তো আমি তার যে পানি ব্যবহার করে যে কলসিটা, এই কলসিটা রাত্রে আইসা ভালো করে দইয়া মুচ্ছা কুয়ার থেকে পানি উঠাইয়া যেখানে কলসিটা রাখে এই জায়গার মধ্যে রেখে দিব, পানিটা সে সারাদিন ব্যবহার করবে, এই নেকটা আমি পাবো। তো হযরত ওমর ইবনে খাত্তাব গেছে রাত্রের বেলা 10টা-11টার সময়, যখন লোকজন ঘুমাই গেছে, তখন যাইয়া দেখে কেডা যেন আইসা কলসিটারে ভালো করে দইয়া সুন্দর করে নতুন পানি দিয়া এটা রেখে গেছে। তা হযরত ওমর মনে মনে ভাবতেছে, ওরি আমার থেকে সালাক মদিনায় আরো মানুষ আছে, আচ্ছা দেখি কালকে আরো আগে আমু। পরের দিন গেছে আরো ঘন্টা অনেক আগে, যাইয়া দেখে আজকেও কলসি সুন্দর করে দইয়া কে যেন এনে রেখে গেছে। হযরত ওমর লোকটা আরো আগে আয় বোধ হয়। পরের দিন গেছে এশার নামাজের পর একটু দেরি করে, সবাই যখন ঘুমাই সারছে গেছে, যাইয়া দেখে আজকেও কলসি কে যেন দইয়া মুচ্ছা সুন্দর করে এনে পানি নতুন পানি দিয়ে রেখে গেছে। হযরত ওমর এবার, হযরত ওমর তো খুব মানে, আপনারা কি মনে করে, আল্লাহর রাসূল কইছে ওমর যেখানে যাইব এখানে মিস্টার ইবলিস, ইবলিস যাবে না। যদি আমরা আজকে যদি ওমর দুনিয়াতে জিন্দা থাকতো, আর কি আমি জেলখানায় বসে বসে মনে মনে চিন্তা করছিলাম যে ওমর জিন্দা থাকতে ওমরের দাওয়াত করে আনলাম, বলে আনলে কাওয়া কাদের হাসিনা, এইগুলি তো ইবলিসের খেলা তো ভাই, কারণ ইবলিস আর দায়িত্ব দিয়ে, ইবলিস কিন্তু বাংলাদেশ থেকে পেনশন, বাংলাদেশ ইবলিসের তালিকা এখন আর বাংলাদেশ নাই, কথা বুঝেন নাই কারবার, এর দায়িত্ব দিয়ে ইবলিস গেছে। তো হযরত ওমর ইবনে খাত্তাব এইবার কালকে থেকে কলসি বুড়াইবার জন্য আসবো না, দেখবো সালাক্কা লোকটা কেডা। এশার নামাজ পড়ি যায় একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে দিছে। কিছুক্ষণ পরে দেখে একজন লোক আইছে, চকটা খালি বাইর করা, মুখটা বান্ধা, আইয়া কলসিটারে এখান থেকে নিয়ে পুরান পানিটারে পালাইয়া পালা করে দইয়া কর থেকে পানি উঠাইয়া কলসিটারে বুড়াই না জাগা মতন রাখতেছে। উমর পেছন দিক থেকে যাইয়া চাদরের মধ্যে যে টান দেখুন, মনন্ত কে তুমি? যেই কইছে কে, মুখের থেকে যখন কাপড়টা সরাইছে, উমর তাকায় দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। দেখা মাত্র ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর জীবদ্দশায় অনেক চেষ্টা করেছি, 23 বছর পর্যন্ত আপনাকে নেক কাজে পেছনে ফালাইতে পারি কিনা, কিন্তু রাসূলের জীবদ্দশায় কোনোদিন নেক কাজে পেছনে ফালাইতে পারি নাই। আজকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সামান্য বিধবা মহিলার খেদমতেও আপনাকে পেছনে ফেলতে পারলাম না। কি
ছাত্র তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। তার রাষ্ট্রের এরিয়া ছিল 22.5 লক্ষ বর্গ মাইল। 22.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের এরিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করছেন। এত বড় রাষ্ট্রপ্রধান মসজিদে নববীতে জুমার নামাজ পড়াইতে গেছে, যায় মিম্বরে উঠছে, গায়ের মধ্যে নতুন চাদর দুইটা। কয়টা? দুইটা চাদর। রিলিফের চাদর আইছে সমস্ত নাগরিকদের জন্য একটা করে। বাস যেই খালি মিম্বরে উঠছে, একজন মুসল্লি, সাধারণ মুসল্লি দাঁড়ায় কও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খুতবা দেওয়া বন্ধ, আজকে মিম্বর থেকে নামেন, কথা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মিম্বর থেকে নামছেন, বলছে কি কথা বলো। এর ডাক দিয়ে কইতেছে, আমাদের প্রত্যেকের জন্য একটা করে চাদর বরাদ্দ। আপনার গায়ে নতুন চাদর দুইটা দেখা যাইতেছে, এটার জবাব দেওয়ার আগে খুতবা দিতে পারবেন না। আমরা বাংলাদেশে 7.5 কোটি বাঙালির জন্য 7.5 কোটি কম্বল, নিজেরটাই নাই, নিজেরটাই নেই। কথা বলছেন না? তো হযরত ওমরকে যখন এই কথা জিজ্ঞেস করছে, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কও, আমার পক্ষ থেকে আমার ছেলে এটার জবাব দিবে। হযরত ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলছেন, আমার দিকে তাকিয়ে দেখেন তো নতুন চাদর গায়ে আছে কিনা। বলে নাই। তা আমার গায়ে যে নতুন চাদর নাই, এতে আপনারা বুঝালেন আমিও তো একটা চাদর পাইছি নাগরিক হিসেবে। বলে হ্যাঁ, আমার বাবাও পাইছে একটা। বাবার যে একটা পুরান চাদর ছিল, সেই পুরান চাদরটা বেশি খারাপ হয়ে গেছে। এটার মধ্যে 17টা তালি দেওয়া ছিল, এরপর অসিরা। কয়টা তালি দেওয়া? 17টা তালি দেওয়া, এরপর অসিরা। যে 17 তালির পরে আর তালি দেওয়ার ব্যবস্থা নাই। এইখানে ইডে ফইরে আইসা বাবা জুমার নামাজ পড়াবে, তো এই জন্য আমার পুরানটা যেহেতু ভালো আছে, এই জন্য আমি আমার পুরানটাকে দিছি, আর আমার চাদরটা আমার বাবারে দিয়ে দিছি। এই কথা যখন বলছেন, তখন ওই লোকটা ডাক দেখো, ঠিক আছে এবার খুতবা দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দেখো, তুমি কাছে আসো, কাছে আসো। আমরা দেশও দেখছি, আমাদের মিরপুর এলাকার একজন এমপি গেছে ওই মসজিদে, যাই সেটা বলছে এই এখন থেকে মসজিদ কমিটির সভাপতি ইমুক, সেক্রেটারি ইমুক, কিশিয়ার ইমুক, এ কথা কইছে। পরে মসজিদের একজন মুসল্লি খারে কইছে, স্যার আমাদের এই কমপ্লেক্সটা চলার জন্য একটা নীতিমালা আছে, এটার একটা গঠনতন্ত্র আছে। এইখানে কমিটি নতুন কিভাবে গঠন হবে, এটার পরিষ্কার একটা নীতিমালা আছে। একটা কমিশন গঠন হবে, কমিশনের পক্ষ থেকে তারপরে কমিটি হবে, এরকম। যেই খালি কথাটা কইছে এই ক্যাডারে এটা আমি জনপ্রতিনিধি, আমি বলার পরে হ্যাঁ আবার মাঝখানটা কথা এই ধর ধর দৌড়ে নিয়ে গেছে। বাট এক সপ্তাহ পর আইসা বুবা হ্যাঁ রে জিগাই কিচ্ছু কয়। হযরত ওমর ডাক দেখো, এদিকে আসো। কাছে নিছে, নিয়ে তাকে জড়াইয়া দইরা উমর হু হু করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর বলছে, তোমার মতো এমন ব্যক্তি যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, ইসলামী রাষ্ট্র ঠিক চলবে, তার মধ্যে কেউ দুর্নীতি করতে পারবে না। রাস্তা দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব যাইতেছে, একটা লোক বকরি চড়ায়। ওমর ইবনুল খাত্তাব যায়, তাকে ডাক দিয়ে বলছে, রে রাখাল এদিকে আসো। অনেকগুলি বকরি চড়াইতেছে। তুমি বলেছি স্যার জি অনেকগুলি বকরি চড়াইতেছে। আচ্ছা তোমার একটা বকরি তুমি আমার দেও তো, আমি জবাই করে এটার গোশতটা খাবো জানি। এবারে বকরির মালিক আমি না। যখন কইছে বকরির মালিক আমি না, হযরত ওমর ইবনুল খাত্তাব কো, তুই যে বেটা বকরির মালিক না আমিও জানি, কিন্তু তুই যদি আমার একটা বকরি দিয়া দেস, আমি তোর কাছ থেকে টাকা দিয়ে নিব। আর এতগুলি বকরি তুই একা সরাইতেছ, এই পাহাড়ের সিপার থেকে কতবার কত বাঘ বাইরে এসে কত বকরি নিয়ে যায়। তো একটা বকরি মনে করে নিয়ে গেছে, তুই তোর মালিকরে যাই করলি যে স্যার আমি একা কি বাঘের লোক লড়াই করতে পারি, একটা বাঘ বাইরিয়া সবল দিয়ে একটা বকরি নিয়ে গেছে, এই বকরিটা আমি রাখতে পারি, তো মধ্যখানটা টাকাগুলি তুই পাই গেলে। এই কথা যখন কইছে, রাখা লুকটা আঙুলটা উপরের দিকে উৎসর করে, আমার মালিক এখানে উপস্থিত নাই, আইনাল্লাহ, আমার আল্লাহ গেছে কই। যেই কইছে আমার আল্লাহ গেছে কই, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে আমার চিনো। আপনাদের এখানে বরিশালের কোনো লোক আছে কিনা আমি জানি না। বরিশালের লোক যদি রাগ করে, তাহলে দেখবেন যে বলে মরে সেন হযরত আর মমিশিকের লোক লাগ করে গেল বাইসা দেখুন যে হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে কয়, আমারে চিনো? রাখাল ডাক দেখো, আপনার মতো মানুষরা আমার চিন্না লাভ কি? আপনার এসে আমার মালিকের অগোচরে বকরি আপনার কাছে বিক্রি করার কথা, এই কুমন্ত্রণ আপনি দিতে আসছেন। যখন এই কথা বলছেন, হযরত ওমর নিচের দিকে ইশারা দিয়া আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর। যেই বলছেন উমর, রাখাল এইভাবে থরথর করে কেঁপে উঠছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাখালকে জড়ায় ধরে ডাক
বলেছেন, হ্যাঁ রাখাল, অন্যায় করো না, অপরাধ করো না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আগমন করেছিলাম। তোমার মতো এমন আমানতদার, মালিকের ফরমাবরদার এমন রাখাল যতদিন দুনিয়াতে থাকবে, এই রাষ্ট্রের ভিতরে কোথাও দুর্নীতি হবে না। কোন ইউনিভার্সিটির ছাত্র বলেন তো? হযরত ওমর ইবনে খাত্তাবের প্রতিনিধি দল গেছে রোমান সম্রাটের সামনে। রোমান সম্রাট জিজ্ঞেস করেছেন, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তার ডক্টরেট উপাধি কয়টা, তিনি কয়টা বিষয়ে পিএইচডি করেছেন, ওনার সার্টিফিকেট কি? তো প্রতিনিধি দল বলতেছে, আমাদের রাষ্ট্রপ্রধানের কোনো ডক্টরেট উপাধি নাই, কোনো সার্টিফিকেট টার্টিফিকেট নাই। বলো কি? উনি মদিনার থেকে হুঙ্কার দেন, আমরা এখানে বসে তস্তর করে কাঁপি, ওনার সার্টিফিকেট ছাড়াই, ওনার কোনো যোগ্যতা ছাড়াই। বলে না, যোগ্যতার কোনো সার্টিফিকেট নাই, দুইটা গুণ আছে। কয়টা গুণ? মনে একেবারে যেতে পারবেন তো? দুইটা গুণ আছে। বলে আচ্ছা কি কি গুণ আছে? 1 নম্বর গুণ হইল, তিনি নিজে কাউকে ধোঁকা দেয় না। তিনি কাউকে ধোঁকা দেয় না। রোমান সম্রাট, আচ্ছা তাহলে তো বোঝা গেল লোকটা খুব সৎ। সৎ হওয়ার কারণে কাউকে ধোঁকা দেয় না। 2 নম্বর গুণ হইল, তিনি কাহারও ধোঁকা খায় না। যেই কইছে রোমান সম্রাট, আচ্ছা তাহলে তো লোকটা সাংঘাতিক যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা থাকার কারণে তাকে কেউ ধোঁকা দিতে পারে না। আমাদের বাংলাদেশে যারা মেম্বারি, চেয়ারম্যানি, উপজেলা চেয়ারম্যান, এমপিতে যারা দাঁড়ায় সবাই কিন্তু সৎ ও যোগ্য। বক্তৃদের মধ্যে দাঁড়ায় ঈদুল আজহার জানাজার নামাজ, কথা বুঝেন নাই কারবার? পালাবো না এখন। 1.5 মাস ছিলাম ডিবি অফিসের রিমান্ডে। 1.5 মাসে রাত্র দিন 24 ঘন্টা কি অত্যাচার উপর দিয়ে গেছে এটা আপনাদেরকে এখন বলতে পারবো না। 1.5 মাস যত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, সামনে আইসেই বলছে, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাবিবজি হুজুর রাজাকার, তোর হাসাইকুল হাদিস রাজাকার, এরকম ভাবে গালি দিত। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে 54 বৎসরের ভিতরে বাংলাদেশের কোনো একজন মৌলবী, কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোথাও বলছে যদি কেউ দেখাইতে পারে, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। পাকিস্তানের পক্ষে কেন বিদেশি কোনো প্রভু নাই আমাদের, বিদেশের কোন রাষ্ট্রের পক্ষে দেশের কোন আলেম দালালি করে নাই, 5টি টাকা বর্ডার ফাঁস করে কোন আলেম এই দেশ থেকে চালান করে নাই। তারপরে তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে, তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বৎসর দিনের বুট রাত্রে করে দেশের সম্পদকে লুণ্ঠন করেছ। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছে, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে জবাই করে হত্যা তোমরাই করেছ। দেশকে তোমরা তলাবিহীন জুড়িতে পরিণত করে গিয়ে এখন মুদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। আমরা মরে যাই নাই, এই ষড়যন্ত্র কোনোদিন বরদাস্ত করা হবে না। দেশ আমার, আমার দেশ বাংলাদেশ, মুসলমানের দেশ বাংলাদেশ, মসজিদের দেশ বাংলাদেশ। 54 বৎসরে বহুত কিছু দেখেছি। স্মার্ট বাংলাদেশ, কাঁচা মরিচের কেজি 1200 টাকা, দেখছেন না আপনারা? জি, সবকিছু দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলন করেছেন মুসলমান ছাত্রছাত্রীরা। বাচ্চাকে নিয়ে গেছে কোলে উঠে তার মা, মেয়েকে নিয়ে গেছে মা, বাবা নিয়ে গেছে ছেলেকে নিয়ে, বলছে আমার ছেলেকে নিয়ে আসছি, দিয়ে দিলাম রাষ্ট্রের জন্য। রাস্তায় যখন তারা স্লোগান দিচ্ছেন, আন্দোলন সংগ্রাম করতেছেন, গুলি যখন তাদের উপর আসতেছে, মসজিদ থেকে আজান হওয়ার পরে 20 ডালা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে গেছে নামাজ আদায়ের জন্য। ঠিক কিনা বলেন? এই ছাত্রদের আন্দোলনে, জুলাই আগস্টের সংগ্রামে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, শিক্ষা নীতিতে বাংলাদেশে 1 ক্লাস থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। কারা কারা রাজি দেখি? রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই?
আজকে আমি আপনাদের সকলকে একটাই কথাই বলবো, দেশে আপনারা মার্কার জন্য অনেক রক্ত দিয়েছেন, দলের জন্য অনেক রক্ত দিয়েছেন, নেতার জন্য অনেক স্লোগান দিয়েছেন, অনেক গাম জড়িয়েছেন। আসুন এবার ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেব ইসলামের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।